ওয়ালাইকুম আসসালাম, রাশেদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আছি ভালো, ইনশাল্লাহ। দোয়া করবেন। কতদিন কি পড়ছিলাম রাশেদ ভাই? গতদিন পড়েছিলাম আপনার ওই যে অধ্যায় 4। তারপরে বলছিলেন 2, 3, 4-এর যে নতুন বইয়ের আলোকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো আলোচনা করতে চেয়েছিলেন। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি তো বাড়িতে আসছি আর জানেন না, বলছি আপনাকে। তো 2, 3, 4 এবং 5 অর্থাৎ মৌলিক ব্যবস্থাপনার প্রত্যেকটা অধ্যায়ে নতুন বইয়ের আলোকের যে প্রশ্নগুলো সাজেশনের এই নিচে আছে, এখানে এই যে লেখা, এগুলো আমি গাজীপুরে গিয়ে এগুলো আমরা পড়বো, ঠিক আছে? তার আগে আচ্ছা, ঠিক আমাদের আছে। 4 অধ্যায় দেখেন। জি, বলছিলাম 4 এবং 5 কিন্তু হয়ে গেছে। আপনার নবম ব্যাচে যারা আছেন তারা 4 এবং 5 তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুইটা প্রশ্ন কতদিন আমরা পড়ছিলাম, ঠিক আছে? ধারাবাহিক ভাবে কিন্তু ঠিক। পড়তেছি, আপনারা ভিডিও গুলো দেখতে পাবেন। আমি ভিডিও গুলো ধারাবাহিক ভাবে কিন্তু ছেড়ে দিছি। চার হুম। পাঁচ হয়েছে, এবার আমরা চলে যাই। দেখেন পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় 1 করবো। 4, 5, 6 এই 3-4টা প্রশ্ন করবো। পঞ্চম অধ্যায়ে কি একটা প্রশ্ন পড়ছি এখনো, রাশিদ ভাই? না, পঞ্চায়েত তো পড়া হয় নাই। আচ্ছা, আমি একটু দেখি, আমার তো মনে হয় যে পঞ্চম অধ্যায় পড়া হয় নাই, না? মনে হয় না। হ্যাঁ, একটা প্রশ্ন পড়া হয়েছিল ভাই, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা। এই প্রশ্নটা পড়া হয়েছিল, ঠিক আছে? এটা হয়েছিল 1 নাম্বারটা। আপনারা লাস্ট ভিডিওটাই দেখতে পারবেন। এটা এটা কিন্তু আমরা এমন ভাবে পড়ছিলাম, আমি ভেঙে চুরে বারবার সুন্দর করে বোঝাইছিলাম। এটা 1 নাম্বারটা। তাহলে এরপর আমরা আরেকটা প্রশ্নে যাই। দেখেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রক্রিয়া, ঠিক আছে? প্রক্রিয়াটা কোথায় আছে? এই যে 4 নাম্বার, দেখেন। হ্যাঁ, আপনারা কেউ বলতে পারবেন না যে এটা কার্যকরী অ্যাকশন প্ল্যান? এটা তো আমার, হ্যাঁ, আমার তো মনে হয় এটাও পড়াইছিলাম লাস্ট ক্লাসে। কেউ কি মনে করতে পারবেন, একটু বলবেন? আমরা রিপিট করব না, যেহেতু ভিডিও আছে। আপনাদের মনে পড়ে? স্মার্ট। আচ্ছা, এরপরে দেখেন উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা এবং অসুবিধা বা সীমাবদ্ধতা, ঠিক আছে? আচ্ছা কি ভাই, তাহলে 5 নাম্বার পড়াবেন না 6 নাম্বার ভাই? আমার তো মনে হয় 5 নম্বর অধ্যায় সম্পূর্ণ হয়ে গেছিল। একটু, তাহলে 6 নাম্বারটা ধরেন। হ্যাঁ সেটাই আর কি। আমাকে যদি 30 সেকেন্ড টাইম দেন তাহলে আমি লাস্ট ভিডিওটা একটু দেখি, ঠিক আছে? যদি হয়ে থাকে তাহলে আমি 6-এ চলে যাবো। আপনারা সবাই থাকেন, আমি 30 সেকেন্ড একটু টাইম নিয়ে দেখতেছি। আচ্ছা, ওকে।
আচ্ছা, আমরা গতদিনে 1 আর 4 পড়ছিলাম, দেখতেছেন স্ক্রিনে 1 এবং 4। আমাদের দুইটা প্রশ্ন বাকি আছে এখানে, 5 এবং 6। ঠিক আছে, পঞ্চম অধ্যায়। তাহলে আমরা পঞ্চম অধ্যায় 5 এবং 6টা একটু ভালো করে পড়ি। 5 এবং 6 আপনাদের নবম ব্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট। একটু যারা রেগুলার থাকেন একটু লিখে রাখবেন, তাহলে ভালো হবে পরের দিন। এই দেখেন 5 নম্বরটা, উত্তম ব্যবস্থাপকীয় উদ্দেশ্যের বৈশিষ্ট্য। অর্থাৎ ব্যবস্থাপকীয় উদ্দেশ্যটা, যে উদ্দেশ্যে ব্যবস্থাপনা পরিচালিত হয় সেই উদ্দেশ্যটা উত্তম হবে কখন, কি বৈশিষ্ট্য থাকবে উত্তম ব্যবস্থাপকীয় উদ্দেশ্যের, আমরা সেই বৈশিষ্ট্যগুলো এখন পড়বো। আপনারা যদি একটু বুঝেন তাহলে এই বৈশিষ্ট্যগুলো একবারে সহজ। ঠিক আছে, দেখেন, উত্তম ব্যবস্থাপকীয় উদ্দেশ্যের বৈশিষ্ট্যগুলি হলো সেই বৈশিষ্ট্যগুলি যা একটি উদ্দেশ্যকে কার্যকরী করে, সুস্পষ্ট করে এবং বাস্তবায়নযোগ্য করে তোলে। একটি ভালো উদ্দেশ্য সঠিকভাবে প্রতিষ্ঠিত হলে তা ব্যবস্থাপকের জন্য গাইডলাইন হিসাবে কাজ করে এবং প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হয়। ভূমিকাটা নিজের মতন করে দিলেন। আচ্ছা, এবার আমরা দেখব উত্তম ব্যবস্থাপকীয় উদ্দেশ্যের বৈশিষ্ট্য কি হতে পারে। টোটাল বৈশিষ্ট্য আছে 10টা, আমার 10টাই কিন্তু পড়তে হবে না, আপনি এখান থেকে দাগান কোনটা কোনটা দিবেন। স্পষ্ট, উদ্দেশ্যটি স্পষ্ট হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে। এইভাবে আপনি কতগুলো দাগাই নেন, 10টা আছে, আপনি এখান থেকে 6টা 7টা বা 8টা পড়বেন। আমরা প্রথমে যদি স্পষ্টতা লিখি, দেখেন এখানে কি আসবে, উদ্দেশ্যটি স্পষ্ট এবং পরিষ্কারভাবে নির্ধারিত হতে হবে। কর্মীরা যাতে সহজে বুঝতে পারেন এবং লক্ষ্য অর্জনে তাদের দায়িত্ব সম্পর্কে ধারণা পান, তাই উদ্দেশ্যকে কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা ছাড়া নির্ধারণ করা উচিত। ঠিক আছে, আমরা তাহলে উদ্দেশ্যের প্রথম বৈশিষ্ট্য, উদ্দেশ্যটা যে সাধারণ উদ্দেশ্যের বৈশিষ্ট্য অথবা উত্তম উদ্দেশ্যের বৈশিষ্ট্য, প্রথমে যাই আসুক না কেন, ব্যবস্থাপকের উদ্দেশ্য বলুক আর শুধু উদ্দেশ্য বলুক, ঠিক আছে, অনেক সময় শুধু উদ্দেশ্য আসে কিন্তু, তাহলে শুধু উদ্দেশ্য দিলেও এই বৈশিষ্ট্য বললেই আমরা স্পষ্ট দিব প্রথমে, স্পষ্টতা। ঠিক আছে, এরপরে দেখেন উদ্দেশ্যটা পরিমাপযোগ্য হতে হবে। এখন সব উদ্দেশ্য কি পরিমাপ করা যাবে? হ্যাঁ, কোনো না কোনো ভাবে পরিমাপ করতে হবে আপনাকে, সেটা কি? দেখেন, উত্তম উদ্দেশ্য পরিমাপযোগ্য হওয়া উচিত, এর মানে হলো যে এটি এমন ভাবে নির্ধারণ করা হবে যাতে এর অগ্রগতি পরিমাপ করা যায়। মানে বিক্রয় 20% বৃদ্ধি করা, আপনি যদি উদ্দেশ্য হয় যে বিক্রয় বৃদ্ধি বা আপনার প্রোডাক্ট বিক্রি করা যদি উদ্দেশ্য হয়, তাহলে উদ্দেশ্যটা যেন পরিমাপ করা যায় যে আপনি কেন কাজ করতেছেন। হ্যাঁ, কেন আপনি প্রোডাকশন করলেন, তার মানে হচ্ছে আপনি বিক্রয়টা আরো বৃদ্ধি করতে চান। একটি পরিমাপযোগ্য উদ্দেশ্য, এই যে এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে, তার মানে যে কোনো উদ্দেশ্য অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে এবং স্পষ্ট হতে হবে। এই দুইটা পয়েন্টস আপনি বুঝে রাখেন। এরপরে দেখেন অর্জনযোগ্য, উদ্দেশ্যটি এমন হতে হবে যাতে সেটি বাস্তবসম্মত হয় এবং অর্জন করা যায়। এমন কোন উদ্দেশ্য আপনার, আমার এবং প্রতিষ্ঠানের থাকবে না যে উদ্দেশ্য কোনোদিনও অর্জন করা যায় না। এরকম উদ্দেশ্য নিলে কি হবে, প্রতিষ্ঠানে অযথা শক্তি নষ্ট হবে, সম্পদ নষ্ট হবে, কর্মীরা হতাশ হবে বাস্তবায়ন করতে না পেরে। ঠিক আছে, কাজেই যে কোনো উদ্দেশ্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা স্পষ্ট থাকবে, মানে আপনি ঢাকা যাবেন, কেন যাবেন এটা স্পষ্ট, এটা আপনি কমন দিবেন। যে বই যে গাইডের থেকে পড়েন না কেন, প্রথমে স্পষ্ট এই বৈশিষ্ট্যটা আপনি দিবেন, তারপরে দিবেন পরিমাপযোগ্যতা, তারপরে দিবেন অর্জনযোগ্য। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন প্রাসঙ্গিকতা। উদ্দেশ্য যদি এমন হয় যে অপ্রাসঙ্গিক, যেটা আপনার জীবন আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন না, ঠিক আছে, তাহলে এই অপ্রাসঙ্গিক উদ্দেশ্য কোনোভাবেই আপনি বাস্তবায়ন করতে পারবেন না, বাস্তবায়ন করে কোনো লাভ হবে না।
যেহেতু অপ্রাসঙ্গিক, কাজে বাস্তবায়ন করতে গেলে আপনাকে সমস্যার মুখে পড়তে হবে। ঠিক আছে, তার মানে উদ্দেশ্যটি প্রতিষ্ঠানের সামগ্রিক যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার সাথে সম্পর্কযুক্ত বা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার প্রোডাক্ট উৎপাদন করেন, সেই প্রোডাক্টের উৎপাদন কেন করতেছেন? লাভ বৃদ্ধির জন্য। যদি আপনি চিন্তা করেন যে না, লাভের জন্য করি না, আমি অন্য কোনো কারণে করি, তাহলে তো আপনার হলো না। ঠিক আছে, কাজেই প্রতিষ্ঠানের যে কাজ, সেই কাজের যে প্রাসঙ্গিকতা, সেটার সাথে আপনার উদ্দেশ্যটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এখন আপনি দেখেন এখানে প্রথম যে চারটা বৈশিষ্ট্য আছে, এই চারটা একটু রিভিউ দেই। প্রথম হচ্ছে স্পষ্টতা, পরিমাপযোগ্যতা, অর্জনযোগ্যতা, প্রাসঙ্গিকতা। ঠিক আছে, এরপরে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সময়সীমা। উদ্দেশ্য যদি এরকম হয় যে আপনি উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা করলেন, কিন্তু সেটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, তাহলে কিন্তু সেটা উদ্দেশ্যের বৈশিষ্ট্য হলো না, উত্তম উদ্দেশ্য হয় না। কিন্তু তখন যে কোনো উদ্দেশ্যের নির্দিষ্ট একটা সময়সীমা থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা, সেটা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে। কিন্তু আজীবনকালের জন্য কোনো উদ্দেশ্য আপনি রেখে দিলেন, সেটা পূরণ হলো না, বা পূরণ হবার মতন সময় আপনি বেঁধে দিলেন না, তাহলে সেই উদ্দেশ্য অকার্যকর হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো সময় সেই উদ্দেশ্য ভেঙে পড়বে। তার মানে উদ্দেশ্যটা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন যোগ্য হতে হবে, বা বাস্তবায়নের জন্য একটা সীমারেখা এঁকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন লক্ষ্য ভিত্তিক। আপনি কোন লক্ষ্য, আপনার গোলটা কি, কি অর্জন করতে চান, সেই লক্ষ্যের সাথে মিল রেখে আপনার উদ্দেশ্যটা হবে। ঠিক আছে, মানে লক্ষ্য সংশ্লিষ্ট যদি উদ্দেশ্য হয়, তাহলে সেখানে কর্মীদের সম্পৃক্ততা বাড়বে, প্রতিষ্ঠানের পরিকল্পনার সাথে সেটা সামঞ্জস্য হবে, কর্মসূচি যেটা দিবেন সেটা সেই দৃষ্টিভঙ্গির সাথে রিলেটেড হবে। তার মানে আমরা যে কোনো উদ্দেশ্য আমাদের কি হতে হবে? লক্ষ্য ভিত্তিক। এখন 6টা পয়েন্টস একটু প্রথম থেকে পড়ি, দেখেন। প্রথমটা ছিল স্পষ্ট হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে, অর্জনযোগ্য হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। 4টা জিনিস মনে রাখেন। এরপরে হচ্ছে নির্দিষ্ট সময়সীমা, একটা হচ্ছে লক্ষ্য ভিত্তিক। 6টা বিষয়গুলো বুঝলে, পয়েন্টস গুলো ঠিক থাকলে বিষয়গুলো আপনি নিজের ভাষায় লিখলেও হবে। ঠিক আছে, আর ফ্লেক্সিবিলিটি, এখানে শব্দটা, এখানে নমনীয়তা দিবেন। ঠিক আছে, এটা কেটে দেন, এখানে আমি কারেকশন করতে চাইছিলাম, ভুলে গেছি। আচ্ছা, পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ, দেখেন পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে উদ্দেশ্যটা, এটাও দিতে পারেন। আপনি প্রতিষ্ঠানের যে পরিকল্পনা আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি এরকম হয় যে প্রতিষ্ঠান যে পরিকল্পনা নির্ধারণ করছে, উদ্দেশ্যটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ না, তাহলে হবে না। মানে পরিকল্পনার উদ্দেশ্য আলাদা জিনিস, এই দুটোর মধ্যে সামঞ্জস্য থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনি, আচ্ছা এখানে 9 নম্বরটা বাদ দেন, যেহেতু 10টা আছে, 9 নম্বরটা বাদ দেন। বাদ দিয়ে এখানে একটা জিনিস দেখেন, উদ্দেশ্য উৎসাহ ব্যঞ্জক। মানে কর্মীরা যাতে উৎসাহ নিয়ে, যে উদ্দেশ্য আপনি নির্ধারণ করলেন সেটা যাতে বাস্তবায়নের জন্য কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করে, সেই উৎসাহ ব্যঞ্জক উদ্দেশ্য হতে হবে। মানে এমন অনেক উদ্দেশ্য আছে না, যে উদ্দেশ্যের সাথে কর্মীরা আসলে কোনো কাজে কোনো উৎসাহ পায় না, তারা কাজ করতে চায় না, মানে উদ্দেশ্যটা তাদের কাছে পছন্দ হয় নাই। কাজেই উদ্দেশ্য হতে হবে উৎসাহ ব্যঞ্জক বা উৎসাহজনক। ঠিক আছে, এই 10 নম্বরটা দেন। আর এখানে আরেকটা দিতে পারেন, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। এটার মানে হচ্ছে উদ্দেশ্যটা যদি এরকম হয় যে আপনি একটা উদ্দেশ্য নির্ধারণ করলেন, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেল যে উদ্দেশ্যটা আসলে পরিবেশ পরিস্থিতির সাথে মানে সম্পৃক্ত হচ্ছে না। ঠিক আছে, বা পরিবর্তিত পরিস্থিতিতে উদ্দেশ্য যদি পরিবর্তন করা লাগে, তাহলে আপনাকে পরিবর্তন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পরিবর্তন করতে পারলেন না, কাঠামোটা এরকম যদি নমনীয় না হয়, সেই জন্য আপনাকে উদ্দেশ্যের কাঠামোটাকে ফ্লেক্সিবিলিটি আনতে হবে। ঠিক আছে, নমনীয়তা গুণ সম্পন্ন হতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো টোটাল। আপনি এখানে এটাও চালিয়ে দিতে পারেন, ভিতরে পড়লে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে টোটাল এখানে 10টা আছে, এখান থেকে 7টা 8টা পয়েন্টস দিতে হবে, তাহলে উত্তম ব্যবস্থাপক উদ্দেশ্যের বৈশিষ্ট্য আপনি লিখতে পারবেন। এবার যদি আমরা উপসংহারটা দেখি, দেখেন উত্তম ব্যবস্থাপকের উদ্দেশ্যের বৈশিষ্ট্যগুলি একটি সুসংহত পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলির মাধ্যমে লক্ষ্যগুলো যেমন স্পষ্ট হয়, পরিমাপযোগ্য হয়, তেমনি অর্জনযোগ্য হয়, যা কর্মীদের প্রেরণা এবং ফোকাস বজায় রাখে। আপনি একটা বাক্য দেন, এতটুকু দেন, তাতেই যথেষ্ট। ঠিক আছে, উত্তম ব্যবস্থাপকের উদ্দেশ্যের বৈশিষ্ট্যগুলি একটি সুসংহত পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলির মাধ্যমে কি হবে? লক্ষ্য স্পষ্ট হবে, পরিমাপযোগ্য হবে, অর্জনযোগ্য হবে। ঠিক আছে, এই হলো মূল কথা। আচ্ছা, তাহলে আমরা আর একটা প্রশ্ন এখান থেকে পড়বো, কোনটা আছে দেখি। দেখেন আমরা এটা পড়লাম, আগের দিন পড়ছিলাম 1 নম্বর 4 নম্বর, আজকে পড়লাম 5 নম্বর, এখন পড়বো 6 নম্বর। দেখেন উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার, আমরা কিন্তু এত সময় পড়ছি উদ্দেশ্য, শুধু উদ্দেশ্যের বৈশিষ্ট্য পড়ছি, মনে রেখেন কথাটা।
এখন কিন্তু উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা পর্ব। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনাটা কিন্তু নিছকই একটা, মানে উদ্দেশ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে আলোচনা করবো না এখানে। এটা কিন্তু একটা মডেল, ঠিক আছে। এমবিও, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, আমরা কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে লিখবো। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার শব্দটা আসলে আপনারা মনে করবেন যে একটা মডেল লিখতেছেন, তার সুবিধা অসুবিধা লিখতেছেন, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে যাই, দেখেন উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা এবং অসুবিধা। দেখেন, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা একটি ব্যবস্থাপনা কৌশল যেখানে প্রতিষ্ঠানটি তার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করে, ঠিক আছে। চাইলে আপনি ভূমিকাতে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এটা কি এবং এটা কত সালে ধারণার উদ্ভব হয়, কিভাবে কোন দেশে এটার ব্যাপক ব্যবহার রয়েছে, বর্তমানে আধুনিক বিশ্বে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার ব্যাপক প্রচলন ঘটতেছে, ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান এটা বাস্তবায়ন করতেছে, এই কথাগুলো দিয়েও আপনি ভূমিকা লিখতে পারেন। তাহলে স্যার বুঝবে যে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা যে একটা মডেল, সেই মডেল সম্পর্কে আপনার আইডিয়া আছে। আর উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কি এরকম আসলে তো আপনি অবশ্যই সেই মডেলের আলোকে সংজ্ঞাটা লিখবেন। তাহলে ভূমিকাটা দিলেন, দেবার পরে আপনি সুবিধা এবং অসুবিধা এটা আলাদাভাবে আসতে পারে। যদি একসাথে আসে তাহলে 4টা 4টা 8টা করে দিবেন, বা 5টা 5টা 10টা আলাদা করে আসলে মার্কস অনুযায়ী 6টা 8টা দিলেন, ঠিক আছে। তাহলে এবার উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার সুবিধাগুলো আমরা পড়ি। আপনার ব্যবস্থাপনায় যদি উদ্দেশ্য থাকে বা উদ্দেশ্য পূরণ করার জন্য যদি আপনার ব্যবস্থাপনা কাঠামো সাজানো হয়, ঠিক আছে, তাহলে আপনি কি কি সুবিধা পাবেন। 6টা সুবিধা এবং 6টা অসুবিধা আমরা দেখবো এখন। দেখেন, স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য। দেখেন, ব্যবস্থাপনার কাঠামোর মধ্যে যদি উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া হয় বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি ব্যবস্থাপনাটা পরিচালিত হয়, ঠিক আছে, তাহলে একটা সুবিধা সেটা হচ্ছে সকলের দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট থাকবে, কার কি করতে হবে সেটা সকলের কাছে ক্লিয়ার থাকবে, ঠিক আছে। এবং কাজ করতে তারা অনুপ্রাণিত হবে, কারণ সবাই জানে যে আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটা বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। এই যে জানাটা, এই ক্লিয়ারেন্সটা এটা যদি থাকে তাহলে কি হবে, সুবিধা। আমরা 1 নম্বরটা একটু পড়ি। দেখেন, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কর্মীদের কাছে স্পষ্ট লক্ষ্য প্রতিষ্ঠা করে। দেখেন, আপনার প্রতিষ্ঠানের লক্ষ্যটা কি সেটা ওদের কাছে প্রতিষ্ঠিত করবে, যা তাদের একত্রে কাজ করতে অনুপ্রেরণা দেয়। দেখেন, ওই লক্ষ্যটা যখন সবার মধ্যে প্রতিষ্ঠিত হবে তখন তারা একত্রে কাজ করবে। এটাই হচ্ছে প্রথম সুবিধা, আপনি এটা লিখবেন, স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করে। 2 নম্বর হচ্ছে কর্মীদের উদ্দেশ্য অনুযায়ী মনোনিবেশ। দেখেন, আপনার যে উদ্দেশ্য ব্যবস্থাপনা একটা বড় সুবিধা হচ্ছে কর্মীরা মনোনিবেশ করে, কারণ তারা জানে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এইটা, 20% বিক্রয় বৃদ্ধি করতে হবে প্রতি মাসে। আজকে যদি 20 বিক্রি করলেন, পরের মাসে আরো 20% বাড়বে, ঠিক আছে। এটা যদি হয় উদ্দেশ্য, তাহলে কর্মীরা জানে যে আমাকে সামনে মাসে এই আজকের রেটের তুলনায় আরো 20% বিক্রি বাড়াতে হবে, এর জন্য আমার প্রোডাকশন বাড়াতে হবে, আমার মার্কেটিং নানান কৌশল নিতে হবে, ঠিক আছে। তার মানে আপনার উদ্দেশ্য যদি ব্যবস্থাপনার মধ্যে থাকে, এই থিওরিটা, এই মডেলটা, তাহলে কর্মীদের উদ্দেশ্য অনুযায়ী তারা মনোনিবেশ করবে, ঠিক আছে। এখানে ভিতরে কি আছে দেখেন, কর্মীরা তাদের কাজের উদ্দেশ্য সম্পর্কে জানে, যার ফলে তারা তাদের কাজকে গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং পরিপূর্ণভাবে তা অর্জনের চেষ্টা করে, ঠিক আছে। এবার 3 নাম্বারটা দেখি আমরা, প্রেরণা বৃদ্ধি। একই জিনিস, ওই কর্মীদের উদ্দেশ্য অনুযায়ী মনোনিবেশ, প্রেরণা বৃদ্ধি একই জিনিস, কিন্তু পয়েন্টস বাড়ানোর জন্য আমরা একটু আলাদা আলাদা করে লিখবো। প্রেরণা বৃদ্ধি, কর্মীরা যখন জানবে তাদের কাজ লক্ষ্য স্পষ্ট, হ্যাঁ, এবং যদি জানে যে না অর্জনযোগ্য, তাহলে আরো তারা বেশি অনুপ্রাণিত হবে, প্রেষিত হবে, উৎসাহিত হবে। এবং যখন একজন মানুষ কাজের প্রতি উৎসাহিত হয় তখন কিন্তু তার দক্ষতা বাড়ে, কারণ সে মন দিয়ে কাজ করে। কাজে এই প্রেরণা বা মোটিভেশনটা কি করে, কর্মদক্ষতা বাড়ায়, সে কথা শেষে বলা হয়েছে। তাহলে আপনি প্রথম 3টা কি লিখবেন, স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য, কর্মীদের উদ্দেশ্য অনুযায়ী মনোনিবেশ, প্রেরণা বৃদ্ধি, 3টা, ঠিক আছে। এরপরে কার্যকরী সংস্থান ব্যবহার। এই সংস্থানটা কি, সংস্থান হচ্ছে যা আপনি জোগাড় করে আনলেন, সেটা কি আপনার প্রয়োজনীয় সম্পদ, র ম্যাটেরিয়াল, আপনার অবকাঠামো, মেশিনারিজ, ঠিক আছে। এইগুলো কার্যকর ভাবে ব্যবহার হয় না, কখন হবে বলেন তো, যখন উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার বাস্তবায়ন হবে। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার সমস্ত সংস্থান সঠিকভাবে ব্যবহার করে এবং প্রয়োজনীয় সম্পদ ও শক্তি সঠিকভাবে বিনিয়োগ করে। তাহলে প্রথম যে 4টা বৈশিষ্ট্য, সুবিধাটা দেখেন, স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করবে, কর্মীদের উদ্দেশ্য অনুযায়ী মনোনিবেশ করবে, প্রেরণা বাড়াবে, কার্যকর সমস্ত সম্পদের কার্যকর ব্যবহার, কার্যকরী সংস্থান ব্যবহার, ঠিক আছে। 4টা জিনিস গেল। এরপরে যে 2টা আছে সেটা দেখেন, সামগ্রিক লক্ষ্য অর্জন। বলেন তো, প্রতিষ্ঠানের সামগ্রিক যে লক্ষ্য সেইটা তখনই বাস্তবায়ন হবে যখন প্রতিষ্ঠানের সমস্ত বিভাগ, সমস্ত কর্মী যখন একই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে একই সাথে কাজ করবে। তার মানে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনাই কেবলমাত্র সামগ্রিক লক্ষ্য অর্জনের জন্য সফল একটা মডেল, ঠিক আছে।
এরপরে 6 নম্বর আছে নির্ধারিত সময়সীমার মধ্যে ফলাফল। আপনারা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এটা মৌলিক ব্যবস্থাপনা আর অর্গানাইজেশনাল বিহেভিয়ার দুইটাই দুই রকম আছে। আপনি মোটামুটি যদি ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভটা পড়েন, আমার যেটা ধারণা হয়েছে সেই ধারণাটা আমি বলবো যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভটা কি। আমি বলবো 6 নম্বরটা পড়াই। দেখেন, প্রতিটি উদ্দেশ্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্জন করার জন্য প্রতিষ্ঠিত থাকে। আপনাকে কিন্তু প্রতিষ্ঠান সময় বেঁধে দিবে যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই মৌলিক ব্যবস্থাপনা বইটা শেষ করো পড়ে, এটা আপনাকে বেঁধে দিবে। ওইটার মধ্যে আপনাকে ওইটা বাস্তবায়ন করতে হবে। এটাই কিন্তু ম্যানেজমেন্ট বা অবজেক্টিভ মূল বৈশিষ্ট্যের মধ্যে একটা। ঠিক আছে, যা কর্মীদের কার্যক্রম দ্রুত এবং ফলপ্রসূ করার জন্য অনুপ্রাণিত করে। তাহলে এই উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনার সুবিধা কি আপনারা বুঝতে পারছেন? 6টা সুবিধা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে 6টা সুবিধা বুঝতে পারেন। তাহলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে উদ্দেশ্য ব্যবস্থাপনাটা কি। আমি যেটা পড়ে বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনার যে মডেল সেটা আসলে কি সেটা জানি না, তবে আমাদের বইতে যেভাবে লেখা আছে তার আলোকে আমার মনে হয় যে এখানে যে বৈশিষ্ট্যগুলো আমি খুঁজে পেয়েছিলাম সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান আপনাকে একটা উদ্দেশ্য ফিক্সড করে দিবে, আপনি সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ শুরু করবেন, কর্মীরা কাজ শুরু করবে। কাজ শুরু করার ফাঁকে ফাঁকে এই ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ মডেল অনুযায়ী আপনার কাজ তদারকি করা হবে। আপনার যদি কোথাও কোনো ভুল হয় তাহলে সেটা সংশোধন করা হবে, সেখানে আপনাকে শাসন করা হবে, আপনার শাস্তির ব্যবস্থাও থাকবে, আবার পুরস্কারের ব্যবস্থাও থাকবে। যদি আপনি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে, আর যদি আপনি না পারেন তাহলে শাস্তির ব্যবস্থা করা হবে। সেই শাস্তিটা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম শাস্তি হতে পারে। তাহলে উদ্দেশ্যের মূল কথা হচ্ছে এইটা। ঠিক আছে, অর্থাৎ কি অর্জন করব, কি শেষে আমরা পেলাম সেই বিষয়টা জানা যাবে, এটাই। আর উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনার সুবিধা আমরা পড়লাম, আর অসুবিধার মধ্যে একটা অসুবিধা হচ্ছে এটা কর্মীরা যেমন উৎসাহিত হয় তেমনি আবার তাদের মনোযোগ হারায়, তারা ক্ষতিগ্রস্ত হয়। তারা যদি কেউ টার্গেট ফিল আপ করতে না পারে তাহলে তাকে শাস্তি দেওয়া হয়। এটা একটা অন্যায্য আচরণ এই শাস্তিটা। কারণ সবাই যেহেতু মানুষ, সবাই তো ঠিকভাবে কাজ করতে পারবে না, কাজেই কাউকে শাস্তি দেওয়ার পক্ষে কিন্তু থাকা যাবে না। তো এই বিষয়গুলো পক্ষে বিপক্ষে আছে। আপনারা যদি মৌলিক ব্যবস্থাপনা সাংগঠনিক আচরণ এই দুটো অধ্যায়, উদ্দেশ্য ব্যবস্থাপনা নিয়ে কিন্তু একটা অধ্যায় বা অনেক প্রশ্ন আছে, প্রতি বছর আসে, এগুলো পড়লে এগুলো পাবেন। ঠিক আছে, আরেকটা প্রশ্ন সাংগঠনিক আচরণে আছে, আমি ওইটা আপনাদের আরো সুন্দর করে বুঝাই দিব, তাহলে ওইটা আপনারা লিখতে পারবেন। আচ্ছা, এবার আমরা অসুবিধাগুলো দেখি। দেখেন, অতিরিক্ত চাপ। উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনায় কর্মীদের অতিরিক্ত চাপ দেয়, যে বললাম নির্দিষ্ট টার্গেট দেয় যে এটা ফিল আপ করতে হবে, নির্দিষ্ট সময় দেয়, কাজে অতিরিক্ত মানসিক চাপ স্ট্রেস সৃষ্টি হয়। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য অসুবিধা, এটা লিখবেন অতিরিক্ত চাপ। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত মনোযোগ একটি লক্ষ্যে। দেখেন, মানুষ কিন্তু এখানে আপনি লিখবেন যে কর্মীরা মানুষ, মানবিক দিকগুলো তাদের উপেক্ষিত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু তারা মানুষ কাজেই তাদের লক্ষ্য অনেক, তাদের ব্যক্তিগত লক্ষ্য থাকতে পারে, অনেক লক্ষ্য থাকতে পারে। কাজেই একটি মাত্র লক্ষ্যে একজন ব্যক্তিকে মনোনিবেশ করানো অমানবিক। এই যা বললাম এতটুকু লেখেন ভালো হবে, বা এখানে যেটা আছে। ঠিক আছে, তাহলে 1 আর 2 গেল, অতিরিক্ত চাপ আর একটা মাত্র লক্ষ্যে মনোনিবেশ করানো হয় কর্মীদের, এইটাই। 3 নম্বর হচ্ছে অপর্যাপ্ত পরিবর্তনশীলতা। দেখেন, যেহেতু উদ্দেশ্য ফিক্সড করে দেয়, কাজেই এখানে টার্গেট ফিল আপ করার জন্য একটা তাড়া থাকে, এখানে এই জন্য এটাকে সহজে পরিবর্তন করা যায় না বা হয় না, যদিও পরিবর্তনশীলতার বৈশিষ্ট্য আছে এটার মধ্যে। ঠিক আছে, কাজেই অপর্যাপ্ত পরিবর্তনশীলতা এটা একটা অসুবিধা। তাহলে 3টা অসুবিধা: মানসিক চাপ, কর্মীদের অতিরিক্ত মনোযোগ একটা লক্ষ্যে, অপর্যাপ্ত পরিবর্তনশীলতা। ঠিক আছে, পয়েন্টস গুলো যদি না হয়, দেখেন এই ক্লাস আমাদের গ্রুপ স্টাডির কিন্তু আমরা করতাম জায়গায় বসে প্রশ্ন মুখস্থ হয়ে যেত, তাই আমি ওইভাবে আপনাদের করাবো। যদি আপনারা যদি সেটা না হয় তাহলে বলবেন যে ভাই এটা হয়নি, আবার পড়েন, আবার আমরা পড়ি। কারণ কালকে আপনি পড়ার সময় পাবেন কিনা আপনি নিজেও জানেন না। আচ্ছা, এবার দেখেন নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে সীমাবদ্ধতা। ওই যে অতিরিক্ত মনোযোগ একটি লক্ষ্যে আর নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে সীমাবদ্ধতা একই জিনিস। এখানে নির্দিষ্ট একটা উদ্দেশ্যের দিকে সীমাবদ্ধতা, আমার অন্য কোনো উদ্দেশ্যের দিকে যেতে পারে না কর্মীরা, বা প্রতিষ্ঠানও যেতে পারে না। ঠিক আছে, যদি ধরেন যে শুধুই মুনাফা অর্জন প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে তাহলে ওরা কোনো সামাজিক কার্যক্রমে তাদের অর্থ ব্যয় করবে না, প্রোডাক্ট তারা দিবে না সমাজ সেবার কাজে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন অতিরিক্ত নিয়ন্ত্রণ ও নজরদারি। আমি একটু বলছি না যে অতিরিক্ত নিয়ন্ত্রণ করা হয়, কর্মীদের টার্গেট ফিল আপের ঠিক মতো করতে পারলো কিনা, ভুল হলো কিনা সেটা দেখা হয়। এই অতিরিক্ত যে নজরদারি নিয়ন্ত্রণ, এটা কিন্তু একসময় ভালো ফল বয়ে আনে না। এরপরে 6 নম্বর আছে গভীর পরিকল্পনার প্রয়োজনীয়তা। দেখেন, উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনাটা যেহেতু উদ্দেশ্যের সব জায়গায় উদ্দেশ্যের প্রতিফলন থাকবে, উদ্দেশ্য বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হবে, কাজে এখানে গভীর পরিকল্পনার প্রয়োজন হয়। কিন্তু আসলে গভীর পরিকল্পনা নেওয়া খুব কঠিন। এখানে গভীর পরিকল্পনা নিতে গেলে সময় লাগে, সম্পদ লাগে, ভালো কর্মী লাগে, ঠিক আছে, ভালো ব্যবস্থাপক লাগে। কাজে এই এই যে একটা সমস্যা এটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা উপসংহারগুলো যদি দেখি, উদ্দেশ্যবিধি ব্যবস্থাপনা একটি শক্তিশালী কৌশল যা কর্মীদের দিকে লক্ষ্য নির্ধারণ করে। কাদের দিকে লক্ষ্য নির্ধারণ করে?
কর্মীদের দিকে, কর্মীদের টার্গেট করে যে এই উদ্দেশ্য দিলাম, এটা বাস্তবায়ন করো, করলে শাস্তি, না করলে শাস্তি, করলে পুরস্কার। তার মানে কর্মীদের প্রতি অতিরিক্ত লক্ষ্য নির্ধারণ করা হয়, তাদের কাজের দিকে অতিরিক্ত নির্দেশনা দেওয়া হয়, ফলস্বরূপ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহায়ক হয়। তবে কিছু অসুবিধা আছে। দেখেন, প্রথমে কিন্তু পজিটিভ কথা বললাম, পরে দেখলাম কিছু অসুবিধা আছে। যেমন কি কি? ওই উপরে যা পড়লাম তাই। দেখেন, অতিরিক্ত চাপ, কম পরিবর্তনশীলতা, এইগুলো। এখন আমরা লিখবো যে অসুবিধা অসুবিধা দুটোই আছে, তারপর দুষ্কৃতি ব্যবস্থাপনা ভালো। ঠিক আছে, এটা উন্নত বিশ্বে এবং বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে এটা ব্যবহার করতেছে, এই আর কি। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। দেখেন, 5 অধ্যায়ের 1, 4 গতকালকে পড়ছিলাম, গত ক্লাসে, আর আজকে 5, 6 পড়লাম। তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে আসলে এই 4টার মধ্যে থেকে আপনি 1টা 2টা পাবেন। আর নতুন বইয়ের আলোকে যা আছে আমরা পরবর্তীতে, আমি গাজীপুর পৌঁছালে আমি ইনশাল্লাহ পড়বো। তাহলে আমরা 6 অধ্যায়ে যাব, কি বলেন? জি ভাই, যাওয়া যাক। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা 5 এবং 6 পড়তেছি। এর আগের দিন তাহলে আমরা কত অধ্যায় পড়ছিলাম? আগের দিন আমরা 4, 5 পড়ছিলাম, তাই না? দেখেন, সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়? 4 নাম্বার। আচ্ছা, দেখেন, সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়? দুটো কিন্তু একসাথে আসতে পারে। সিদ্ধান্ত আর সিদ্ধান্ত গ্রহণ একই জিনিস, কিন্তু একটু আলাদা। সে আলাদা জিনিসটা কি আমরা একটু পড়ি। দেখেন, ডিসিশন, সিদ্ধান্ত হলো একটি নির্দিষ্ট সমস্যা বা পরিস্থিতির জন্য সম্ভাব্য বিকল্পগুলোর মধ্য থেকে একটি উপযুক্ত বিকল্প নির্বাচন করা। আপনি নির্বাচন করলেন, গ্রহণ করে ফেললে নির্বাচনকৃত সিদ্ধান্তটা বাস্তবায়ন করবেন, করা শুরু করলে তখন সিদ্ধান্ত গ্রহণ হবে। তার আগে নির্বাচন করা পর্যন্ত সেটা হলো সিদ্ধান্ত। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে কার্যকর কর্মপন্থা বেছে নেয়। দেখেন, আপনাকে একটা জিনিস বলি, সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণ দুটো যদি একসাথে আসে, আগে একসাথে আসছে, তাহলে আপনি সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণ দুটোর সঙ্গে আলাদাভাবে একটু ভেঙে চুরে লিখবেন। সিদ্ধান্ত হলো একটি নির্দিষ্ট সমস্যা বা পরিস্থিতির জন্য সম্ভাব্য বিকল্পগুলোর মধ্য থেকে, মানে আপনি ঢাকা যাবেন, এটা একটা সমস্যা। তাহলে এই যাবেন কিভাবে? ওই যে গতদিন বলছিলাম, ট্রেন, পায়ে হেঁটে, সাইকেল, বাস, হেলিকপ্টার, ঠিক আছে? তো এইগুলোর মধ্য থেকে আপনি যে সম্ভাব্য যে বিকল্প, এগুলোর মধ্য থেকে আপনি উপযুক্ত বিকল্প বেছে নিলেন, নির্বাচন করলেন বা নির্বাচন করা, এটা হচ্ছে সিদ্ধান্ত। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে কার্যকর কর্মপন্থা বেছে নিতে পারে। আর সিদ্ধান্ত গ্রহণটা কি? দেখেন, সিদ্ধান্ত গ্রহণ হলো একটি মানসিক ও যৌক্তিক প্রক্রিয়া। এখানে একটু একটু আরো একটু ঢুকাবেন 2-1টা শব্দ। যার মাধ্যমে ব্যক্তি বা সংগঠন বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিকল্প মূল্যায়ন করে এবং সেরা বিকল্পটি বেছে নেয়। না, এখানে ভুল আছে। বেছে নেয়, নেবার পরে লিখবেন বেছে নেবার পরে সেটাকে বাস্তবায়নের জন্য বাস্তবায়ন শুরু করে, বা বাস্তবায়নের জন্য বাছাই করে, বেছে নেয়, নেবার পরে ওটা বাস্তবায়নের জন্য নির্ধারণ করে। এই কথাগুলো স্পষ্ট করে শব্দ দুটো ঢুকাবেন, তাইলে সিদ্ধান্ত গ্রহণ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? রাশেদ ভাই? তাহলে ওখানে একটু সংশোধন করতে হবে, বিকল্পটি বেছে নেওয়ার পর। হ্যাঁ, হ্যাঁ, বেছে বেছে নেয়, নেওয়ার পরে এটা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। মানে সিদ্ধান্ত আর সিদ্ধান্ত গ্রহণ একই জিনিস। সিদ্ধান্তটা নিলেন ঢাকা যাবেন কালকে,
ঠিক আছে, বাসে যাবেন, এখন আপনি বাসের টিকিট কাটলেন, যান নাই কিন্তু কাটলেন, তাহলে সিদ্ধান্ত গ্রহণ করলেন। আর সিদ্ধান্ত বাস্তবায়ন, বাসে উঠে গেলেন, তাহলে সিদ্ধান্ত, সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন, তিনটা জিনিস আলাদা কিন্তু। এখানে জি দুটো ভাই, জিনিসের বুঝতে সংজ্ঞা আছে, পারছি। ওইভাবে লিখবেন, যেভাবে বুঝলেন ওইভাবে লিখবেন। হুম। ঠিক আছে, নিচে দেখেন, নিচের কথাটা কিন্তু ঠিক আছে, নিচে দেখেন, সিদ্ধান্ত একটি চূড়ান্ত সিদ্ধান্তিত কর্মপন্থা। আর যেখানে সিদ্ধান্ত গ্রহণ হলো সেই সিদ্ধান্তে পৌঁছানোর একটি পদ্ধতি, মানে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে একটা কর্মপন্থা, আর সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে সেই সিদ্ধান্তে পৌঁছানোর পদ্ধতি, মানে বাসের টিকিট কাটা। হুম। ঠিক আছে, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ দক্ষ ব্যবস্থাপকের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ এবং এটি সংগঠনের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হুম। ক্লিয়ার? এবার দেখেন পরে আরেকটা প্রশ্ন, রাশেদ ভাই একটু বলবেন যে কোনটা কোনটা আজকে পড়লাম এবং কালকে কি কি পড়বো, তাহলে ভালো হয়। ঠিক আছে, কারণ আমি তো ওই যে অন্যান্য ক্লাস নিবো, ঠিক আছে, হয়তো মনে থাকবে না আবার। আমি তো এটা মার্ক করে রাখছি আজকে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে যাতে বলতে পারেন। আরেকটা প্রশ্ন জি। পরে দেখেন, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এই প্রশ্ন পড়ায় কিন্তু আমরা শেষ করবো আজকে। দেখেন এই প্রশ্নগুলো আপনাদের জন্য ডাবল এবং ট্রিপল স্টার, ঠিক আছে, এগুলো অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন। ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কিভাবে সিদ্ধান্ত ভাইয়া নেবেন। হ্যালো। হ্যাঁ হ্যালো জি। আলামিন ভাই, এটা কি নবম ব্যাচের ক্লাস চলে? নবম ব্যাচ? হ্যাঁ হ্যাঁ, নবম ব্যাচ মুজাহিদ ভাই। ও আচ্ছা, 10টা বাজে শুরু হবে আমাদেরটা না? জি জি, ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, ব্যবসায়িক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সময় অনেক ক্ষেত্রে ঝুঁকি, রিস্ক এবং অনিশ্চয়তা, আনসার্টেইনলি, এটা থাকে। এইসব পরিস্থিতি মোকাবেলা করতে হয়। এসব পরিস্থিতি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হলেও কিছু কৌশল অনুসরণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। দুইটা বাক্যে ভূমিকা, মানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক সময় ঝুঁকি থাকে, অনিশ্চয়তা থাকে। ঠিক আছে, এসব পরিস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তার মানে প্রশ্নটার সাথে ভূমিকাটা রিলেটেড। ঝুঁকি এবং অনিশ্চয়তা আছে, ঢাকা যাবেন, হ্যাঁ কালকে ঢাকা যাবেন, আপনার ঝুঁকি আছে, অনিশ্চয়তা আছে, তার মধ্যেও কিভাবে আপনি যাবেন সেটা সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়। ঠিক আছে, আমরা সেটা পড়বো। দেখেন আমি ঢাকা দিয়ে বোঝাবো আপনাদের যে আপনি ঢাকা যাবেন, তাহলে প্রথমে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। এখানে পয়েন্টস গুলো কিন্তু ধারাবাহিকভাবে, আমি আগে বলছিলাম, আপনাদের মনে আছে গত ক্লাসে, একটা জিনিস মনে রাখেন, সিদ্ধান্ত নেওয়া বা সমস্যার সমাধান, এই যে যে প্রশ্নগুলো আছে, বা পরিকল্পনা, পরিকল্পনা গ্রহণ, এই যে তিনটা জিনিস আছে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পড়া লাগবে। সিদ্ধান্ত, সমস্যা সমাধান, পরিকল্পনা, এই সব প্রশ্নের যে প্রক্রিয়া বা ধাপ, সেগুলো স্টেপ বাই স্টেপ লিখতে হয়, সেই পয়েন্টস গুলো এলোমেলো ভাবে লেখা যায় না। তাহলে প্রথমে আমরা কি লিখবো, আপনি সিদ্ধান্ত নিবেন, সেটা ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত হোক অথবা এমনি সাধারণ সিদ্ধান্ত গ্রহণের ধাপ হোক, একই। ঠিক আছে, তাহলে এখানে আপনি প্রথমে ঢাকা যাবেন, সিদ্ধান্তটা নিচ্ছেন।
জি, আসসালামু আলাইকুম। সরি, একটা ফোন আসছিল। দেখেন, এই প্রশ্নটা পড়ি। প্রথমে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে হবে। কালকে ঢাকা যাবেন, এর জন্য আপনাকে তথ্য নিতে হবে। ঢাকা যাবার গাড়ি আছে কিনা, বাস আছে কিনা, হরতাল ধর্মঘট আছে কিনা, এগুলো আপনি নিলেন। নেবার পরে এটা বিশ্লেষণ করলেন, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, এখানে ঢাকার এক্সাম্পল দিবেন না, বাজারের ব্যবসা বাণিজ্যের এক্সাম্পল দিবেন, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। 2 নম্বরে দেবেন আপনি কিভাবে যাবেন, ট্রেনে যাবেন, হেলিকপ্টারে যাবেন, বাসে যাবেন। এই যে বিকল্প, এগুলো আপনি ধারাবাহিকভাবে লিখলেন, লিখে আপনি মূল্যায়ন করলেন যে কোনটায় গেলে কোনটা খরচ, কোনটা আপনি 9টায় যেতে পারবেন, কোনটায় যেতে গেলে আপনাকে 6টায় ঘুম থেকে উঠতে হবে। এই বিষয়গুলো আপনি মূল্যায়ন করলেন। মূল্যায়ন করার পরে সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা করলেন, যে প্লেনে গেলে কি হবে, পায়ে হেঁটে গেলে কি হবে, বাসে গেলে কি হবে, টাকা বেশি লাগবে নাকি সময় বেশি লাগবে নাকি অ্যাক্সিডেন্টের রিস্ক আছে, এই বিষয়গুলো সিলেক্ট করলেন। তার মানে প্রথম তিনটা আমি আবার পড়াই, দেখেন। তথ্য সংগ্রহ করলেন, সম্ভাব্য বিকল্প সমূহ তৈরি ও মূল্যায়ন করলেন, সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা করলেন। ঠিক আছে। আমি ব্যবসা বাণিজ্য রিলেটেড ভাবে যদি আমি আরেকবার পড়াবো আপনাদের, দেখেন পরের 4 নম্বরে কি, আপনি বিভিন্ন মডেল, প্রেডিক্টিভ মডেল এবং সিমুলেশন, বিভিন্ন গাণিতিক মডেল ব্যবহার করেন। এটা কেটে দেন, আপনি সহজ করে লেখেন। বিভিন্ন গাণিতিক মডেল, পূর্বাভাসমূলক মডেল ব্যবহার করলেন। যেমন ঢাকা যাবেন, আবহাওয়ার ইয়াটা ব্যবহার করলেন, আপনি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলেন, দেখলেন আবহাওয়াটা কেমন থাকবে। এইটা 5 নম্বর হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তার প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গি রাখা। দেখেন 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। আপনার বাসে উঠলেন, বাসে ওঠার পরে আপনি দেখলেন যে হরতালকারীরা বাস ভাঙচুর করতেছে, আপনি নেমে বাড়িতে চলে আসলেন। অথবা আপনি বাসে ওঠার আগে আপনি দেখলেন রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, আপনি বাসে উঠলেন না। ঠিক আছে, তার মানে ঝুঁকি এবং অনিশ্চয়তার প্রতি আপনার নমনীয় দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আপনি আল্লাহর নামে বের হলেন, যেতে পারলেন না, চলে আসলেন। যদি না বলে করেন যে না যেতেই হবে আপনার, তাহলে তো আপনি বিপদে পড়বেন। ঠিক আছে। তার মানে 5 নম্বরটা বুঝতে পারলেন। এবার দেখেন 6 নম্বরটা কি, অভিজ্ঞতা এবং পরামর্শ। বাসে উঠলেন, পথে আপনি দেখলেন যে বাসে আসলে অনেক জ্যাম। তার মানে পরের দিন ঢাকা যাবার সময় কিন্তু আপনি বাসে উঠবেন না, আপনি অন্য পন্থা অবলম্বন করবেন। আর এর জন্য আপনাকে বিশেষজ্ঞ যারা আছে, জ্ঞানী গুণী যারা আছে, তাদের ভূমিকা, তাদের পরামর্শ নিতে হবে আপনাকে এই এই পরিস্থিতিতে যখন পড়বেন আপনি। 7 নম্বর হচ্ছে ঝুঁকি সহনশীলতা মোকাবেলা। আপনাকে ঝুঁকি নেবার জন্য সহনশীলতা, মানসিকতা থাকতে হবে আপনার মধ্যে, ঝুঁকি গ্রহণের মানসিকতা। যে কোনো বিপদ আপদে কিভাবে আপনি যেতে পারলেন না, চলে আসলেন আল্লাহর নামে। ঠিক আছে, আপনার ব্যবসায় লস হলো, ঠিক আছে, আপনি আবার ব্যবসা শুরু করলেন। আপনার বিক্রি কম হলো, আপনি হতাশ হলেন, আবার শুরু করলেন। এই যে ঝুঁকি সহনশীলতার মনোভাব, এটা না থাকলে কোনো কিছুতে ভালো কিছু করা যায় না। তার মানে 7টা পয়েন্ট দেখেন, এই 7টা কিন্তু খুব ভালোভাবে পয়েন্টস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এভাবে লিখবেন। তথ্য সংগ্রহ বিশ্লেষণ 1 নম্বর, বিকল্প সমূহ তৈরি ও মূল্যায়ন 2 নম্বর, সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা। ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনাটা কি, বিভিন্ন এই যে বৈচিত্র্যকরণ, তারপরে বীমা, জীবন বীমা, তারপরে আপনার বিভিন্ন সম্পদের বীমা, এগুলো বিভিন্ন ধরনের কৌশল, হ্যাঁ, ফায়ার সেফটি, এইগুলো। তারপরে হচ্ছে বিভিন্ন মডেল, যেটা বললাম গাণিতিক মডেল, পূর্বাভাসমূলক বিভিন্ন মডেল, এগুলো ব্যবহার করলেন। ঝুঁকি এবং অনিশ্চয়তার প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গি রাখলেন, মানে ঝুঁকি আসলো, আগুনে পুড়ে গেল, আপনি নিরাপত্তামূলক ব্যবস্থা নিলেন, যতটুকু ক্ষতি হলো ওটা পাশ কেটে আপনি আবার ক্ষতিপূরণ দিলেন। হ্যাঁ, এই যে নমনীয় দৃষ্টিভঙ্গি, এটা রাখতে হবে। আর একটা হচ্ছে অভিজ্ঞতার পরামর্শ গ্রহণ করতে হবে, এটা একটা অপশন। 2 নম্বর হচ্ছে ঝুঁকি সহনশীলতা, ঝুঁকি গ্রহণের মানুষও থাকতে হবে। ঝুঁকি না নিলে আপনি কিছু করতে পারবেন না। এখানে বলা হয়েছে কম ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকলে নিরাপদ বিকল্প বেছে নিতে হবে। মানে আপনি ঢাকা যাবেন, বাসে গেলে আপনি হামলার মুখে পড়তে পারেন। এই জন্য আপনি যদি কম ঝুঁকি নিতে চান, মানসিকতা যদি এরকম থাকে, তাহলে আপনাকে বাসে না গিয়ে আপনাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। তার মানে এই 8 নম্বর পয়েন্টে এটা আছে যে যে বেশি ঝুঁকি নিতে পারবে তার জন্য রিস্ক নিতে হবে, যে কম ঝুঁকি নিতে পারবে তার জন্য কম নিরাপদ ব্যবস্থা বেছে নিতে হবে। আর নিরাপদ ব্যবস্থাপনা বেছে নিলে কম ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকলে আপনার লাভও কম হবে। এখানে এই কথাগুলো আছে। তাহলে এই 7টা পয়েন্ট, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটা ইনশাল্লাহ পারবেন, তাই তো? ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এই প্রশ্ন পর্যন্ত থাক। এরপরে আমরা কোনটা কোনটা পড়বো, রাখবে ইনশাল্লাহ আগামীকাল। আগে রাখবেন। আমরা পড়লাম হচ্ছে আহ, চার আগামীকাল পাঁচ ছয় পড়লে আর সাত দুটো প্রশ্ন আছে এখানে। জি রাশিদ ভাই। আগামীকাল 6-7 চলবো। 6-7। হ্যাঁ হ্যাঁ, আর দুইটা প্রশ্ন আছে ইনশাল্লাহ, আমরা 6 7 পড়বো আগামীকাল। তাহলে আমাদের 6টা অধ্যায় হয়ে গেল। এরপরে 7 8 9 10 সমস্যা নাই, সবগুলো পড়লাম। ঠিক আছে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে আপনাদের পরে পরবর্তীতে কিন্তু ওই দশম ব্যাচের জন্য ক্লাস হবে এরপরে, তখন কিন্তু আপনাদের অন স্টার গুলো পড়তে হবে, অন স্টার, টু স্টার, এগুলো পড়তে হবে কিন্তু। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আপনারা সেকেন্ড সেমিস্টারে যে ক্লাস 10টা থেকে হবে উচ্চতর হিসাব বিজ্ঞান, সেখানে আপনারা থাকেন, ভালো হবে ইনশাল্লাহ 10টা থেকে। তাহলে রেখে দেই নাকি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।